আসসালামু আলাইকুম। রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ভিডিওটা, এবং এই ভিডিওটা হচ্ছে মেইনলি কেমিস্ট্রির একটা সাজেশন ক্লাস, যেখানে তোমাদের একদম লাস্ট মোমেন্টে, যেহেতু তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষাটা আগামী 25 তারিখ হতে যাচ্ছে, এবং আজকে এখন যে মুহূর্তে এই ভিডিওটা তোমাদের সামনে যাচ্ছে সেটা হচ্ছে 21 তারিখ। সো তুমি একটু গ্যাপটা চিন্তা করো, আর মাত্র 3 থেকে 4 দিন সময় তোমার হাতে কিন্তু আছে। সো এই লাস্ট সময়ে এসে তোমার যেই টপিকগুলা না দেখে এক্সামে যাওয়া উচিত হবে না কেমিস্ট্রির, ভাইয়া এখানে সেই টপিকগুলো লিখে রাখছি। বাট তার আগে তুমি একটু রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশ্ন কেমন হয় সেটা সম্পর্কে একটু আইডিয়া নাও। রাজশাহী ইউনিভার্সিটিতে মেইনলি যেটা করবে সেটা হচ্ছে একদম তোমার ধরো হচ্ছে ডিউর মতো অনেক বেশি ভিতর থেকে কনসেপ্ট নিয়ে এসে বা অনেক বেশি কঠিন একটা ধরো কনসেপ্ট থেকে তোমাকে কোশ্চেন করবে না। আবার ধরো হচ্ছে জাহাঙ্গীরনগরের মতো অনেক বেশি থিওরিটিক্যাল মুখস্থ নির্ভর এরকম কোশ্চেনও করবে না। তাহলে কোশ্চেন কিরকম হবে? কোশ্চেন হবে ব্যালেন্স কোশ্চেন। রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেনটা হবে ব্যালেন্স কোশ্চেন। ভাই ব্যালেন্স কোশ্চেন মানে বুঝি নাই। ব্যালেন্স কোশ্চেন মানে হচ্ছে তোমাকে যেই ম্যাথগুলা করতে দিবে সেগুলা না একদম মুখে মুখে হয়ে যাবে, যে কোনো রকম ক্যালকুলেশন ছাড়া একদম ক্যালকুলেশনে হাতে দিতে হবে না, তোমাকে একটু হইলেও মাথায় হোক খাতায় হোক বা প্রশ্নে হোক তোমাকে 1 থেকে 2 লাইন ক্যালকুলেশন করতে হবে। বাট তুমি কি বুঝতেছো যে তোমাকে অনেক বড় ক্যালকুলেশন দিয়ে রাখছে যে 2 পৃষ্ঠার ম্যাথ করতে হবে, এমন না। তার মানে মাঝামাঝি একটা পর্যায়ে আছে, যে একদম ছেড়েও দিবে না, আবার তোমার হচ্ছে একদম ম্যাথ দিয়ে উল্টায় ফেলবে না, এমন না, মাঝামাঝি একটা পর্যায়ে আছে। যেন বলতাম কিন্তু যে স্ট্যান্ডার্ড এবং মাঝামাঝি পর্যায়ে আছে। থিওরিটিক্যাল কোশ্চেন তুমি যদি অ্যানালিসিস করো, তুমি কতদিন ধরে রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন একবার হলেও পড়ছো, তাই না? একবার দুইবার হলেও পড়ছো। সো তখন তুমি কি দেখছো? অনেক বেশি মুখস্থ নির্ভর কোশ্চেন কি কেমিস্ট্রিতে আসে? না, এমন কোশ্চেন কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আসে না যে তোমার 25টা কোশ্চেনের মধ্যে দেখা গেল হচ্ছে 10টা কোশ্চেন দিয়ে রাখছে একদম মুখস্থ বইয়ের লাইন, যেগুলোতে কোনো বেসিক লাগে না। বেসিক লাগে এরকম কোশ্চেনই বেশি আসে, অর্থাৎ 90 to 95% কোশ্চেন আসে একদম বেসিক থেকে। ম্যাথও যেটা আসে একদম কনসেপ্ট থেকে, যে তুমি এই কনসেপ্টটা পারো কিনা, সেই কনসেপ্টের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো কিনা, ডেটাটা বসাবা, ম্যাথটা এক লাইন ক্যালকুলেশন করবা, অ্যান্সার দিয়ে আসবা। ঠিক আছে? সো কোশ্চেনটা কি হয়? কোশ্চেনটা মোটামুটি মাঝামাঝি বা স্ট্যান্ডার্ড লেভেলের হয়। এখন তোমার কোন টপিকগুলা মাস্ট এই লাস্ট সময় দেখে যেতে হবে সেগুলো আমি ভাইয়া কথা বলবো। এবং মনে রাখবা, এই যে শেষ সময়ের যে তোমার রিভিশনটা, এই রিভিশনটাই একটা স্টুডেন্টকে চান্স পাওয়ানোর ক্ষেত্রে মেইন কারিগর হিসেবে কাজ করে। তুমি বলতে পারো কিভাবে? কারণ এই যে লাস্ট সময় যারা সুন্দর মতো রিভিশনটা কমপ্লিট করতে পারে, ওর মোটামুটি প্রিপারেশনটা গোছায় যায়। আর যদি এমন হয় যে না, তুমি এতদিন কিছুই পড়ে না, ফাঁকিবাজি করছো, তাইলে এই ভিডিও দেখে আলটিমেটলি কোনো লাভ নেই ভাই। তুমি যদি মোটামুটি বা পড়ালেখা করে থাকো রাজশাহী ইউনিভার্সিটির জন্য, তাহলে তোমাকে ওয়েলকাম। আসো, যে ভাই প্রথমে আসো গুণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে তোমাকে কোন টপিকগুলো মাস্ট দেখতে হবে। তুমি যদি প্রশ্ন মেকানিজম করে থাকো, তুমি দেখবা রাজশাহী ইউনিভার্সিটির টিচাররা সব থেকে বেশি কোশ্চেন করতেছে এই বোর তত্ত্বের প্রয়োগ এই টপিকটা থেকে। এরপরে বর্ণালী যে টপিকটা আছে, ভাইয়া বোর তত্ত্বের প্রয়োগ নিয়ে তোমাদের প্যাচ থাকতে পারে যে ভাই বোর তত্ত্বের প্রয়োগ আবার কি। বোরের যে পরমাণু মডেলটা আছে সেটাকে অ্যাপ্লাই করে আমরা ইন্টারে কি শিখছি, যে কিভাবে ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের যে কক্ষপথে ঘুরতেছে সেটা শক্তি এবং ব্যাসার্ধ আর ক্যালকুলেশন করা, এইটা আমি বুঝাইছি। অর্থাৎ বোর তত্ত্বের প্রয়োগ দিয়ে তুমি দেখবে হচ্ছে তোমাকে বলবে যে হাইড্রোজেনের অমুক কক্ষপথের শক্তি বের করো, ব্যাসার্ধ বের করো, অমুক ইলেকট্রনের বেগ বের করো, এটা বুঝাইছি। অর্থাৎ ইলেকট্রনের বেগ, ব্যাসার্ধ এবং শক্তি, এই যে শর্টকাট ফর্মুলাগুলো আছে সেগুলাকে একটু ভালো মতো মুখস্থ রেখে যাবা। ঠিক আছে? ওই বড় ফর্মুলার দরকার নাই, শর্টকাট যেগুলা, যে কোনো কক্ষপথে ব্যাসার্ধ হবে, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম ইনটু হচ্ছে n স্কয়ার ডিভাইড বাই z, এই ফর্মুলাগুলোর শর্টকাটটা পড়ে যাবা। ঠিক আছে? ভি এর ক্ষেত্রেও শক্তির ক্ষেত্রেও। এরপরে বর্ণালী। হ্যাঁ, বর্ণালী ম্যাথের ক্ষেত্রে তোমরা যদি দেখো তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম কোশ্চেন আসে যে তোমাকে ল্যামডা বের করতে বলে, তরঙ্গ সংখ্যা বের করতে বলে, এবং সেখানে আর এইচ যে তোমার হচ্ছে ফর্মুলাটা আছে, মানে রিডবার্গ ইকুয়েশন তুমি জানো, তাই না? রিডবার্গ ইকুয়েশন কি? যে তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়ালস টু হচ্ছে RH ইনটু 1 ডিভাইড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই n2 স্কয়ার। এখানে এই RS টাকে RS হিসেবে রাখতে বলে। তাহলে তো ক্যালকুলেশন কতটুকু? জাস্ট এই যে n1 আর n2 ভ্যালুটা বসাইলে লসাগু করে যে মানটা আসবে সেখান থেকে তোমাকে হয় তরঙ্গ সংখ্যা অথবা 1 বাই ল্যামডা করে ল্যামডাটা বের করতে বলতে পারে। কাইন্ড অফ তোমার হচ্ছে ডিউর মতো কোশ্চেনটা, তাই না? ডিউতে কিন্তু এরকম কোশ্চেন আসতো যে RS টা RS দিয়ে তোমার হচ্ছে এটা বের করতে বলতো। সো এরকম কোশ্চেন কিন্তু এখানেও আসে বর্ণালীর পার্টটা থেকে। ঠিক আছে? এরপরে ইলেকট্রন বিন্যাস। ভাই ইলেকট্রন বিন্যাস থেকে প্রায় কোশ্চেন আসে। ঠিক আছে? একদম হুবহু বলে যে এই ইলেকট্রন বিন্যাস কি। আর ইলেকট্রন বিন্যাস এমন একটা টপিক যেটা তোমাকে জানতেই হবে, কারণ এটা একদম খুব
খুবই বেসিক একটা টপিক। ইলেকট্রন বিন্যাস না জানলে তুমি আয়নের ইলেকট্রন বিন্যাস পারবা না, কোন মোটা কয়টা ইলেকট্রন ছাড়লে কি অবস্থায় আসে সেটা বুঝবা না, তাই না? সো ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমাকে পারতে হবে। এরপর হচ্ছে তোমার এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম, দ্রাব্যতা, কেএসপি, কেআইপি, এই কেএসপি কেআইপি টপিকটা থেকে কিন্তু কোশ্চেন আসে, দ্রাব্যতা পার্টটা থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? সো এই যে টপিকগুলো আছে এগুলাকে তুমি মাস্ট দেখবা। তাহলে এই বাদে যে টপিকগুলো আছে সেগুলোকে কি ভাই দেখবো না? দেখবা, বাট এইগুলা এখানে যেগুলা লিখে রাখছি এগুলাকে মাস্ট দেখে তারপর এগুলা দেখবা। সো গুণগত রসায়নে এই টপিকগুলোর বাইরে আর কি আছে একটু আমরা মনে করি। আয়ন শনাক্তকরণ আছে, শিখা পরীক্ষা আছে, আইসোটোপের টপিকটা আছে এবং পরমাণু মডেল আছে। সো এই যে 4টা টপিক আছে এর মধ্যে থেকে তুমি যদি হচ্ছে ইম্পর্টেন্ট দেখতে যাও তাহলে আয়ন শনাক্তকরণ, শিখা পরীক্ষা, এদের টপিকে মুখস্থ জিনিস বেশি না। সো এখান থেকে যদি একটা দুটো মুখস্থ কোশ্চেন করতে চায় যে আচ্ছা এটাকে শনাক্তকরণ করে কি দিয়ে, শিখা পরীক্ষায় অমুক মৌলে কি কালার দেখায়, এরকম কোশ্চেন কিন্তু করতে পারে। বাট এই টপিক না দেখে ওই টপিকে যাওয়া যাবে না, কারণ এখান থেকে কোশ্চেন বেশি আসে। তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করো, তুমি এগুলা পাবা। এগুলো আলটিমেটলি আমি কি করছি, এগুলোকে আমি নিজে বানাইছি না, আমি কোশ্চেন ব্যাংক দেখছি, 5-6 বছরের কোশ্চেন দেখছি যে কোন টপিক থেকে কোশ্চেন দিচ্ছে, এখানে সেগুলাই দেখা আছে, ঠিক আছে? এরপর আসে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এই পার্টটা থেকে অনেকগুলা কোশ্চেন আসবে, ঠিক আছে? ভালো লেভেলের কোশ্চেন আসবে, 3 থেকে 4টা মিনিমাম কোশ্চেন কিন্তু আসবে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে। আবারও বলতেছি, আর হাইয়েস্ট কোশ্চেন কোত্থেকে আসবে তোমরা সবাই জানো যে কেমিস্ট্রিতে হাইয়েস্ট কোশ্চেন অ্যাডমিশন, এইচএসসি সব জায়গাতে জৈব যৌগ থেকে আসবে। বাট তারপরে যদি কোনো একটা চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এন্ড তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সংকরায়ন। তাই এমন কোনো বছর নাই আরিউতে যে সংকরায়ন পার্টটা থেকে কোশ্চেন আসেনি। তোমার সংকরায়ন নির্ণয় করা, সংকরায়নে লন পেয়ার কয়টা, সংকরায়নে সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা, সবকিছু থেকে কোশ্চেন আসছে। বন্ড অ্যাঙ্গেল কত, আকার কেমন, প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসছে। সো সংকরায়ন মাস্ট তোমাকে পারতেই হবে, পারতেই হবে, পারতেই হবে। বন্ড অ্যাঙ্গেল থেকে শুরু করে আকার, সংকরায়ন নির্ণয়, জটিল যৌগের সংকরায়ন নির্ণয়, ঠিক আছে? এবং এটা রিলেটেড যত কনসেপ্ট আছে সংকরায়ন রিলেটেড তোমাকে পারতেই হবে, ঠিক আছে? এরপরে হ্যাঁ ডি ব্লকের ধর্ম। ডি ব্লকের ধর্মের মধ্যে ওই যে 5টা ধর্ম, ডি ব্লকের 5টা ধর্ম, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চৌম্বকীয় যে ধর্মটা আছে, চৌম্বকীয় ধর্ম ডি ব্লকের। এরপরে ডি ব্লকের যে পরিবর্তনশীল জারণ অবস্থা এইটা, ডি ব্লকের রঙিন যৌগ গঠন করার যে ক্ষমতা, এই 3টা বেশি ইম্পর্টেন্ট। বাকি যে 2টা আছে তোমার প্রভাবকের ক্ষমতা, এই জিনিসগুলো হচ্ছে তুমি জাস্ট খালি কোনো রকমের পড়বা, কারণ ওই জায়গা থেকে কোশ্চেন আসে না খুব একটা। এরপরে পর্যায়বৃত্ত ধর্ম, এই পার্টটা তুমি জানো যে তুমি আসলে যেই জায়গা থেকে পরীক্ষায় দাও তোমার এই পর্যায়বৃত্ত ধর্মের এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই পার্টটা থেকে কোশ্চেন একদম খুব ম্যান্ডেটরি ভাবে আসে, তাই না? সো এটা নিয়ে আলটিমেটলি বলার কিছু নাই, পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে যা যা আছে এগুলো আসে। বাট এই পর্যায়বৃত্ত ধর্মের 11টা ধর্ম নিয়ে একটা চার্ট আছে, তোমরা হাজার স্যারের বইটা খুললে পাবা যে পর্যায়বৃত্ত ধর্মের 11টা ধর্মের একটা চার্ট, যে বাম থেকে ডান দিকে গেলে অক্সাইড যৌগের কি বাড়ে, অক্সাইড যৌগের হচ্ছে অম্লীয় ধর্ম বাড়ে, ক্ষারকীয় ধর্ম কমে। উপর থেকে নিচের দিকে গেলে অম্লীয় ধর্ম তোমার হচ্ছে কমে, ক্ষারীয় ধর্ম বাড়ে। এই যে জিনিসগুলা এরকম 11টা টপিক আছে, ওই 11টা থেকে কিন্তু টোটাল 22 সেট এমসিকিউ হইতে পারে। মানে বাম থেকে ডানে কি হবে, উপর থেকে নিচে কি হবে। সো 11টা ধর্মের বাম থেকে ডানে, উপর থেকে নিচে টোটাল 22টা কোশ্চেন হতে পারে না। সো ওই চারটা কিন্তু একটু ভালো মতো পড়ে যাবা এই পর্যায়বৃত্ত ধর্ম টপিকটা তুমি যদি ভালো করতে চাও। এবং ব্যতিক্রম গুলা যেটা আছে, নর্মাল গুলা তোমরা পারবা, বাট ব্যতিক্রম গুলা কিন্তু অনেকের মন থাকে না। সো ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা যে ব্যতিক্রম গুলো আছে সেগুলো একটু ভালো মতো দেখে যাবে। এরপরে এই পার্টটা থেকে খুবই ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে যে ভাই অক্সাইড এবং হাইড্রো অক্সাইডের ধর্ম বলি, যে কোনটা ক্ষারকীয় অক্সাইড, কোনটা অম্লীয় অক্সাইড, কোনটা নিউট্রাল অক্সাইড, এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় আসে। সো অক্সাইড এবং হাইড্রো অক্সাইড টপিকটা হচ্ছে লাস্টের দিকে আছে সেটা। এখন এ বাদে আর কিছু কি নাই মৌলের পর্যায়বৃত্ত ধর্মে? আছে। কি আছে? 2টা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পোলারিটি পোলার আয়নের যে টপিকটা ফাজার নীতি তোমরা পড়ো, এবং ওই যে ডাইপোল মোমেন্ট যে তোমরা পড়ো পোলারিটি বের করার জন্য। যদি অনেকে ডাইপোল মোমেন্ট পড়ো না, অনেকে ডাইপোল মোমেন্ট পারো না, ভাই ডাইপোল মোমেন্টের ক্লাস আছে, তুমি চাইলে করতে পারবা। বাট আমি এখন সাজেস্ট করতেছি না যে তুমি লাস্ট মোমেন্টে গিয়ে এখন শুধুমাত্র ডাইপোল মোমেন্টের উপরই 1 ঘন্টার একটা ক্লাস করো। তোমার যদি আগে পড়া থাকে খুবই ফাইন, মানে পোলার যৌগ বের করার জন্য ডাইপোল মোমেন্ট জানতে হয়, ঠিক আছে এইটা, আর পোলারিটি বের করার জন্য ফাজার নীতি জানতে হয়। সো এই দুটো টপিক কিন্তু দেখবা, এবং হাইড্রোজেন বন্ড এই টপিকটা দেখবা, ঠিক আছে? এটা হচ্ছে অপশনাল। এরপরে বাইরে যে টপিকগুলো দেখবা, বাট এগুলা কিন্তু অবশ্যই দেখতে হবে। এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কিন্তু জৈব যৌগের পরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট।
এরপর রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের শুরুর যে পার্টটা সেটা তোমরা সবাই জানো, রাসায়নিক গতিবিদ্যা বা ডাইনামিক্সের যে পার্টটা, যে বিক্রিয়ার হার, বিক্রিয়ার ক্রম, এরপর হচ্ছে বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক, এই যে তিনটা টপিক, এই তিনটা টপিক কিন্তু ফিজিক্সের, নিউক্লিয়ার ফিজিক্সের সাথে রিলেটেড। তোমাদের এই যে এই রাসায়নিক গতিবিদ্যার যে কোশ্চেনগুলো আসে, এগুলার কিছু কোশ্চেনের অ্যান্সার কিন্তু ফিজিক্স থেকেও তুমি দিতে পারবা। যেমন এখানে বিক্রিয়ার হার তো আমরা হচ্ছে বের করতে পারি যে ঘনমাত্রার পরিবর্তন বা সময়ের পরিবর্তন ভাগ করলে আসে, বাট এখান থেকে মাঝে মধ্যেই তোমার কিসে আসে, অর্ধায়ুর ম্যাথ আসে না? তুমি একটু দেখো, প্রশ্ন একটা খুলে দেখো, অর্ধায়ুর ম্যাথ আসে। আমি সাজেস্ট করব এই যে অর্ধায়ু, গড় আয়ু, এগুলার যে ম্যাথগুলা, এটা তুমি কেমিস্ট্রির বেসিক ছাড়াও করতে পারবা। ফিজিক্সের যে বেসিকটা আছে সেখানে কিন্তু তুমি এই টাইপের ম্যাথ করে অভ্যস্ত, তো তুমি চাইলে কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, সো এই ম্যাথগুলা কিন্তু গতিবিদ্যা থেকে আসে, অর্থাৎ ভার ধ্রুবক এবং হচ্ছে তোমার রেট কনস্ট্যান্ট এবং অর্ধায়ু, এই ম্যাথগুলা কিন্তু আসে। কেপিকেসি থেকে আমি বড় ক্যালকুলেশনের ম্যাথ খুব একটা বেশি দেখি নাই, বাট কেপিকেসির যে একটা সম্পর্ক আছে যে কেপি ইজিক্যালস টু কেসি আট টু দি পাওয়ার ডেল এন, তারপরে কেপিকেসির একদম বেসিক যে সূত্রটা, যে কেপি সমান সমান কি, কেপি সমান সমান উপরে হচ্ছে উৎপাদের চাপ, নিচে হচ্ছে বিক্রিয়কের চাপ। ধরো তোমাকে উৎপাদের চাপটা দিয়ে দিল, বিক্রিয়কের চাপটা বের করতে বললো, কেপি দিয়ে দিল, অথবা তোমাকে এই দুটাই দিয়ে দিল, কেপি বের করতে বললো, অথবা ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা দিল, কেসি বের করতে বললো, এরকম কোশ্চেন আসবে। অথবা এই সম্পর্কটা যে ভাই কেপি ইজিক্যালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, এই সম্পর্কটা কিন্তু অবশ্যই জানতে হবে। এন্ড সেখান থেকে কখন কেপি ইকুয়ালস টু কেসি হবে, কখন কেপি বড় হবে, কেসি ছোট হবে, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু একটু দেখবা। যারা এই সূত্র পারো তাদের এই সূত্রের বেসিক জানার কথা। এবং তুমি দেখবা তুমি একটা টপিক পড়তেছো, দ্যাট মিনস ওটার বেসিক থেকেই কোশ্চেন আসবে। ঠিক আছে, আর যারা একদম বেসিক কিছুই পারো না, যে তুমি খালি মুখস্থ নিয়ে পড়াশোনা করে আসছো, তারা কিন্তু খুব ভালো মতো ধরা ডিউর মতো রাজশাহীতে খাইতে পারো। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি যেমন ধরা খাইছো যে একদম বেসিক থেকে কোশ্চেন করছে, তখন ধরা খাই গেছো। রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি যদি মুখস্থ বেস পড়াশোনা নিয়ে যাও তাহলে কিন্তু ধরা খাবা। ঠিক আছে, সো ওগুলা করলে হবে না, একটা কনসেপ্ট পড়ে সেখান থেকে অ্যান্সার করতে হবে, কারণ মুখস্থ নির্ভর কোশ্চেন দিয়ে তুমি হচ্ছে এখানে চান্স পাওয়া যাইতে পারবা না। ঠিক আছে, হয়তো কয়েকটা এমসিকিউ পারবা, বাট সব পারবা না। ঠিক আছে, এরপরে লাসাতিলিয়ার, ভাই লাসাতিলিয়ার টপিকটা কিন্তু ভালো রকমের ইম্পর্টেন্ট। মোটামুটি অ্যাডমিশনের সব জায়গায় একটা দুটা করে এমসিকিউ আসে, বাট রাজশাহী ইউনিভার্সিটিতে রেগুলার বেসিসে লাসাতিলিয়ার থেকে কোশ্চেন আসে যে কখন উৎপাদ বেশি হবে, চাপ বাড়াইলে কি হবে, তাপমাত্রা বাড়াইলে কি হবে, এটার উৎপাদন কমানোর জন্য কি করতে হবে, বিক্রিয়াকে ডানে নিতে কি করতে হবে, এরকম কোশ্চেন কিন্তু প্রায় আসে। ঠিক আছে, আর বাকি একটা পার্ট আছে, তোমরা জানো যে এইটা হচ্ছে প্রথম পার্ট রাসায়নিক পরিবর্তনের, পরে হচ্ছে পিএইচ বাফারের যে পার্টটা, সেখানে পিএইচ হ্যান্ড ক্যালকুলেশন করা ছাড়া তুমি কি কোনো অ্যাডমিশন পরীক্ষা দিতে গেছো? যাওনি। কোনো অ্যাডমিশন পরীক্ষায় তুমি পিএইচ এর হ্যান্ড ক্যালকুলেশন করতে না করে দিতে যাবে। সো পিএইচ এর হ্যান্ড ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। এটা মানে তুমি নিজেও যদি এখানে দাঁড়াও তাহলে তুমিও বলবা যে এই পিএইচ এর হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু কইরা যাইস, তাই না? সেখান থেকে কিন্তু দিয়ে দিতে পারে। আর এখানে অ্যাসিড ক্ষারের যে শক্তি মাত্রা, এই টপিকটা যে কোন অ্যাসিডটা বা কোন ক্ষারটা বেশি শক্তিশালী, এবং বাফার থেকে যেটা তুমি দেখবা সেটা হচ্ছে একদম স্পেসিফিক্যালি বাফারের যে তোমার হচ্ছে শনাক্তকরণ, মানে নিচের কোনটা বাফার, নিচের কোনটা অম্লীয় বাফার, নিচের কোনটা ক্ষারীয় বাফার। সো বাফার আইডেন্টিফিকেশন বা বাফার শনাক্তকরণ যে টপিকটা, সেইটা যে নিচের কোনটি বাফার, এই কোশ্চেনটা আসতে পারে। এবং আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে ওই যে হ্যান্ডারসন হেসেলবার্গের যে পিএইচ বের করার সূত্র, আমি সূত্রটা লিখি যে পিএইচ ইজিক্যালস টু পিকেএ প্লাস লগ অফ, উপরে হচ্ছে সল্ট বা লবণ আর নিচে হচ্ছে অ্যাসিড। সো এখানে তুমি দেখবা যে মাঝে মধ্যে এই সল্ট আর অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া থাকে, দুটো সেম দেওয়া থাকে, তখন কি হয়, লগ ওটা কাটাকাটি যায়, এই পুরো পার্টটা জিরো হয়ে যায়, কারণ লগের পরে 1 মানে 0, দেন পিকে যা থাকে সেটাই পিএইচ হয়। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসে, অর্থাৎ এই সূত্রটা থেকে কিন্তু মাঝে মধ্যে বেসিক কোশ্চেন দিতে পারে, ম্যাথও তোমাকে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এরপর আসে পরিবেশ রসায়ন। ভাইয়া এই ফার্স্ট পেপারে আরো একটা চ্যাপ্টার আছে কর্মমুখী রসায়ন, কেন লেখেন নাই? কর্মমুখী রসায়নের জন্য 1 ঘন্টা ভাইয়াকে সময় দিবা। কি করবা একটু দেখো, কর্মমুখী রসায়নের জন্য তুমি যেটা করবা, তুমি তোমার ইসে যাবা, তুমি তোমার এখান থেকে ইউটিউবে চলে যাবা, জাস্ট 1 ঘন্টা সময় ভাইকে দিও। 1 ঘন্টা সময় তো তোমার কর্মমুখী রসায়ন দেওয়ার মতো আছে, কোশ্চেন কম আসবে, বাট তুমি কেন রিস্ক নিবা? ধরো 2টা কোশ্চেন চলে আসলো, এই বছর, তো 2টা মার্ক কি তুমি ছেড়ে দিবা 1 ঘন্টার জন্য? তুমি কি 2টা মার্ক পাবা না? সো চলো, যেই কাজটা করবা তুমি সেটা হচ্ছে কি, দেখো তুমি এখানে যাবা, তারপরে তুমি ধরো আমার নাম সাজতে পারো, ব্যাটেলস অফ বালি 2 চ্যানেলই পাবা। এই যে কেমিস্ট্রি যে মূল বই সিরিজটা আছে, এখান থেকে তুমি কর্মমুখী রসায়নের ক্লাসটা করবা। এর তোমার যদি একটা সিঙ্গেল এমসিকিউ এই ক্লাসের বাইরে আসে, আমার এসে ধরবা যে ভাই কর্মমুখী রসায়নের ক্লাস করছি, বাট আমি আপনার এখান থেকে কমন পাইনি। তুমি কি করবা, এই যে কর্মমুখী রসায়নের যে ক্লাসটা আছে, এই যে দেখো রাসায়নিক পরিবর্তনের পরে কর্মমুখী রসায়ন 1 ঘন্টা 18 মিনিট, এই 1 ঘন্টা 18 মিনিট সময় ভাইকে দিবা, এরপর তুমি কোশ্চেন ব্যাংকে সলভ করবা।
তোমার যদি একটা কোশ্চেন অজানা থাকে তাহলে ভাইকে এসে বললো যে ভাই অজানা কোশ্চেন পাইছি, ঠিক আছে। সো 1 ঘন্টা সময় কর্মমুখী রসায়নে দাও, এটা সাজেশন দিচ্ছি না, কারণ এখান থেকে যদি কোশ্চেন দিয়ে দেয় পোলাপান কিন্তু না পড়ে গেলে ধরা খাবা। বাট নর্মালি রাজশাহী ইউনিভার্সিটিতে বিগত 3 থেকে 4 বছর কর্মমুখী রসায়ন থেকে তেমন কোনো কোশ্চেন আসেনি, ঠিক আছে। সেই জন্য আমি একদম ডিরেক্ট টপিক ধরে লিখি নাই। সো এটা গেল কর্মমুখী রসায়নের কথা। পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়নে তো এটা বেসিক যে ভাইয়া বয়েল সূত্র, চাষি সূত্র এগুলো বলা লাগে না দেখার জন্য, তুমি জানো এগুলো পড়তে পড়তে তোমার অবস্থা খারাপ হয়ে গেছে একদম, যে বয়েলের সূত্র, চাষের সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। তবে এর মধ্যে আংশিক চাপ কনসেপ্টটা কিন্তু মোটামুটি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আংশিক চাপ রিলেটেড কনসেপ্টটা কিন্তু ভালো মতো করে যাবা। আর আরেকটা জিনিসটা ব্যাপন হার, ভাই গ্যাসের যে সূত্রগুলো আছে তার মধ্যে ওই বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এগুলোর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই আংশিক চাপ আর ব্যাপন হার, কারণ এই জায়গা থেকে কোশ্চেন ওগুলোর থেকেও বেশি আসছে। তুমি এভারেজ করলেই বুঝতে পারবা যে আংশিক চাপ, ব্যাপন হার এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট গ্যাসের সূত্রগুলো থেকে, বাকিগুলোও দেখবা বাট এইটা একটু বেশি ভালো মতো দেখা যাবে, ঠিক আছে। যে কখন কোনটার ব্যাপন হার কম হবে, ব্যাপন হারের সাথে আর এর সাথে এম এর সম্পর্ক কি, টি এর সম্পর্ক কি, তারপরে সরণের সম্পর্ক কি, সময় সম্পর্কে সবগুলা, তারপরে আংশিক চাপ, মোট চাপ, এই কনসেপ্টগুলা, মোল, ভগ্নাংশ, এই জিনিসগুলোর জন্য বের করতে দিলে পারো, ঠিক আছে। এবং আংশিক চাপ থেকে একটা ম্যাথ কিন্তু দিয়ে দিবি, ঠিক আছে। সিআরএমএস থেকে প্রায় বেসিসে কোশ্চেন আসে। সিআরএমএস এর ম্যাথগুলা যদি ডিরেক্টলি দিয়ে দেয় তাহলে ক্যালকুলেশন করা তোমার জন্য কঠিন হয়ে যাবে, ঠিক আছে। সিআরএমএস এর ম্যাথগুলা যদি দিয়ে দেয় একদম, যদি কনসেপ্ট থেকে কোশ্চেন দেয় যে টি বাড়াইলে টি 2 গুণ করলে সি কত গুণ হবে, এই টাইপের কোশ্চেন অ্যান্সার করতে পারবা, এখানে তো আর ক্যালকুলেশন করা লাগে না। বাট যদি ম্যাথ দিয়ে দেয় এবং কাটাকাটি না যায়, রুট ওভার করা না যায়, পরিচিত একটা রুট না দেয়, তাহলে তোমার জন্য সিআরএমএস এর ম্যাথটা কিন্তু করা অনেক কঠিন হয়ে যাবে। এবং তখন আমি সার্চ করবো যে 1 নাম্বার না দিলে চান্স মিস হয় না, ঘাবড়ানোর কিছু নাই। পরীক্ষা হলে যদি মনে হয় যে এই রুট ওভারের ক্যালকুলেশনটা করতে পারবো, সো দিবা, না দিলে দিবা না। বাট কনসেপ্টটা বলে যাবা যে সিআরএমএস কখন বাড়তেছে, সিআরএমএস এর সাথে এম এর সম্পর্ক কি, টি এর সম্পর্ক কি, এই জিনিসগুলো পড়ে যাবা। আর সিআরএমএস এর সাথে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে শক্তি। শক্তির ক্ষেত্রেও সেম কথা, যে শক্তির ম্যাথগুলা যদি হচ্ছে কাটাকাটি যাওয়ার বেসিসে দেয় তাহলে ছোট হবে, আর নাহলে কিন্তু ম্যাথ অনেক বড় হবে। আর সিআরএমএস এরটা একদম এমন যে রুট যদি খুবই বাজে রকমের ক্যালকুলেশন দেয় তাহলে কিন্তু করতে পারবা না, ঠিক আছে। বাট তুমি চিন্তা করবা যে আচ্ছা করা যাচ্ছে কিনা, যদি না করা যায় ওকে স্কিপ, 1 মার্কের জন্য বাট চান্স মিস যাবে না। মনে রাখবা অ্যাডমিশনে তুমি যেখানেই পরীক্ষা দাও, তোমার পারা জিনিসগুলো যদি তুমি সুন্দর মতো দিয়ে আসতে পারো, তুমি অনেকগুলো পরীক্ষা দিছো না, অনেকবার ভাই এই কথাগুলো বলছি না বারবার করে, যে পারা জিনিস দিয়ে আসলে চান্স হবে। তুমি এবার বুকে হাত রেখা বলো তো ভাইয়া, যে তুমি কয়টা পরীক্ষাতে পারা জিনিস দিয়ে আসতে পারছো? কতবার তুমি বাসায় এসে আফসোস করছো যে হাই রে এইগুলো তুমি পারতাম, এটা কেন দিতে পারলাম না? করছো না? তাহলে ওই আফসোসটা যেন 25 তারিখ না হয়। আমার কথা কি বুঝতে পারছো? 25 তারিখ যেন এই আফসোসটা না হয় যে এই পারা জিনিসটা কেন দিতে পারলাম না, সিআরএমএস এর ক্যালকুলেশন পারতেছি না। ভাই তুমি পারতেছো না, আরেকজন পারতেছে না, ওটা টেনশন করে লাভ নাই। বাট যেই কোশ্চেনটা ধরো, এই যে আংশিক চাপ থেকে একটা কোশ্চেন আসছে, এটা তুমি পারতেছো না, এটা সবাই পারবে, তো সবাই পারলো সেটা তুমি পারলাম, তোমার কি চান্স হবে? হবে না। সো নিজের পারা জিনিসগুলো ভালো মতো দিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং তুমি যদি পড়ে থাকো তাহলে অবশ্যই তুমি চান্স পাবা, যদি তোমার পারা জিনিস তুমি নিতে পারবে, সবসময় মনে রাখবে অ্যাডমিশন পরীক্ষাতে, ঠিক আছে। এরপরে গ্যাসের গতিতত্ত্ব, এখান থেকে মেইন বইয়ে যে তোমার হচ্ছে 7 থেকে 8টা লাইন দেওয়া আছে, এগুলো খুব ভালো মতো পড়ে যাবে, কারণ গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে খুব একটা বেশি পেঁচায় না, বইয়ের লাইনগুলা থেকে ডিরেক্টলি দেয় যে কোনটার ক্ষেত্রে তোমার হচ্ছে অন্তঃ শক্তি হচ্ছে আয়তনের উপর ডিপেন্ডেন্ট না, বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি, ঠিক আছে, চাপ বাড়ালে কি হবে, তারপর অভিকর্ষ মহাকর্ষের সাথে কি অবস্থা, এরকম কোশ্চেন কিন্তু গ্যাসের গতিতত্ত্বের মধ্যে লেখা আছে। হাজারি স্যারের বই পড়ো, কবির স্যারের বই পড়ো, যেটাই পড়ো আছে, সেই গ্যাসের গতিতত্ত্বের যে তোমার হচ্ছে 10 থেকে 12টা লাইন আছে, খুব ভালো মতো পড়ে যাবে। আর এটা তো বলতে হয় না, পরিবেশ রসায়ন পড়লে তোমাদের অ্যাসিড ক্ষার তত্ত্ব পড়তেই হয়, কারণ অ্যাসিড ক্ষার এমন একটা টপিক যেটা কোথায় নাই, রাসায়নিক পরিবর্তনে আছে, পরিমাণগত রসায়নে আছে, পরিবেশ রসায়নে আছে, আমাদের জৈব যৌগেও জৈব অ্যাসিড নিয়ে পড়তে হয়, তারপর হচ্ছে তোমার জারণ বিজারণ নিয়ে পড়তে হয়। সো অ্যাসিড ক্ষার এমন একটা জিনিস যেটা সব জায়গাতেই আছে। সো এই যে এই অ্যাসিড ক্ষারের যে মেইন কনসেপ্ট বা থিওরি, সেটা আছে পরিবেশ রসায়নে। সো তুমি পড়ে যাবে না, 3টা থিওরি আছে, ব্রনস্টেড লাউরি, তারপরে তোমার হচ্ছে লুইসের মতবাদ এবং আরহিনিয়াস মতবাদ, 3টা মতবাদ খুব ভালো মতো পড়ে যাবে। তার মধ্যে থেকেও লুইসের যে উদাহরণগুলো, লুইস অ্যাসিড কোনটা, লুইস ক্ষার কোনটা, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এর বাদে পরিবেশ রসায়নে আদার্স কি টপিক আছে? আদার্স আছে হচ্ছে পানির বিশুদ্ধতার যে মানদণ্ডগুলো আছে, পিএইচ কত হইতে হবে, বিওডি কত হইতে হবে, সিওডি কত হইতে হবে, এটা একটা বক্সের মধ্যে দেওয়া আছে না হাজারি স্যারের বইতে, ওইটা একটু পড়ে যাবা। আর আরেকটা জিনিস যে লাস্টে আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এবং লেড, এই 4টা ধাতুর দূষণ দেওয়া আছে, এই 4টা ধাতুর দূষণটা একটু পড়ে যাবা, ঠিক আছে। আর তার আগে যদি আসো তাহলে নাইট্রোজেন ফিক্সেশন এবং বিভিন্ন দূষক এবং গ্রিন হাউস গ্যাস নিয়ে আলোচনা করা আছে। এই মুখস্থ কোশ্চেন গুলো একটু দেখে যাবা, পরিবেশ রসায়ন থেকে মুখস্থ কোশ্চেন আসতে পারে, থিওরিটিক্যাল মুখস্থ কোশ্চেন গুলো কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে। সো কি বললাম, দূষক, নাইট্রোজেন ফিক্সেশন এবং গ্রিন হাউস প্রথম দিকে, এরপরে পানির বিশুদ্ধতার মানদণ্ড এবং আর্সেনিক, লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের দূষণ।
সো এটা গেল পরিবেশ রসায়ন। এই যে এরপরে কি চলে আসছে ভাইয়া, তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দাও তুমি দেখছো তোমার লাইফে কেমিস্ট্রিতে সব থেকে বেশি কোশ্চেন আসে জৈব যৌগ থেকে। সো জৈব যৌগ টপিকটা আলটিমেটলি অধ্যায়টা এত বড়, এত বেশি তোমার হচ্ছে পেজ বা এত বেশি টপিক এখানে আছে, যেটা তোমার হচ্ছে বাকিগুলার 3টা মিলে একটা চ্যাপ্টার। সো একটু বড়, বাট এখান থেকেও যেই টপিকগুলো তুমি দেখলে মোটামুটি এমসিকিউ কমন পাবা সেটা একটু দেখো। এবং তোমাদের জন্য একটা ক্লাস কিন্তু ভাইয়ার একদম ইউনিভার্সাল ক্লাস আছে, যে জৈব যৌগের সব এমসিকিউ মিলে 125টা এমসিকিউ কিন্তু করা আছে, সেটা আমি একটু দেখাই দিচ্ছি। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে ভাই এটা হবে কিনা। ভাই এটা এমন না যেটা আমি হচ্ছে বুয়েটের জন্য বানাইছি, বা এটা এমন না যেটা আমি মেডিকেলের জন্য বানাইছি, এমন কিছু না। কনসেপ্টটা হচ্ছে যে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে তোমার জৈব যৌগ পুরো চ্যাপ্টারটা অ্যানালাইসিস করছে, করার পরে সেখানে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে, নামকরণ, সমানতা থেকে শুরু করে একদম নামধারী বিক্রিয়া, বিক্রিয়ার কৌশল সবগুলোকে মিলে টোটাল 125টা এমসিকিউ আমি নিয়ে আসছি। সেই 125টা এমসিকিউর মধ্যেই তোমার ওই জৈব যৌগের প্রত্যেকটা জিনিস পড়ে যাবে। ঠিক আছে, কই আছে, এই যে তুমি চ্যানেলে গেলেই পাবা, সমস্যা নাই। তো এখানে গিয়ে তুমি ধরো যে ভিডিওসে গেলেই তুমি হচ্ছে পাবা, এবং ওইটা কিন্তু অনেক পোলাপান দেখছে। ঠিক আছে, মনে করো আমার এই ছোট্ট চ্যানেলটার মধ্যে এই ভিডিওটা অনেক মানুষ দেখছে। সো এই যে জৈব যৌগের যে 125টা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এই ক্লাসটা কিন্তু তোমার জন্য হেল্পফুল হইতে পারে। সো এই যে তুমি যদি এই 2 ঘন্টা সময় নিয়ে সাথে প্র্যাকটিস করো, দেখবা তোমার পুরো জৈব যৌগের একবার রিভাইজ হয়ে গেছে। ঠিক আছে, জৈব যৌগে তুমি অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় তো দিবা, তার মধ্যে 2 ঘন্টা সময় তোমার যদি করা না থাকে এই ক্লাসটা, বা তোমার যদি কনফিডেন্স না থাকে জৈব যৌগে, তাহলে ক্লাসটা কইরো, আমি সাজেস্ট করলাম। ঠিক আছে, 2 ঘন্টা সময় ভাইকে দিও। এরপরে আসো যে ভাইয়া জৈব যৌগ থেকে কোন টপিকগুলো আমি দেখবো। প্রথমে নামকরণ থেকে কোশ্চেন দিয়ে দিবে, নামকরণ থেকে কোশ্চেন একটা দিয়ে দিবে। অনেক কঠিন নামকরণ দিবে, বিষয়টা এরকম না। ওই যে 2 মিথাইল, ঠিক আছে, বা 2 হাইড্রোক্সি 3 মিথাইল বিউটানাইল প্রোপানাইল, এই টাইপের নামকরণই দিবে। বাট তুমি নামকরণ টপিকটা সুন্দর মতো দেখে যাবো যে কি কি বেসিক ছিল, যেন তুমি হচ্ছে পারো নামকরণ টপিকটা। সমানতা টপিক থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে, যে সমানতার সংখ্যা নির্ণয়, বা এই যৌগটা কয়টা সমান হইতে পারে, আলোক সমানতা কোনটা, নিচের কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, নিচের কোনটা টটোমারিজম, এই টাইপের কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, সো সমানতার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আলোক সমানতা, জ্যামিতিক সমানতা, তারপরে তোমার হচ্ছে সমানতার সংখ্যা নির্ণয় এবং টটোমারিজম, এই 4টা জিনিস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সমানতার মধ্যে। নামধারী বিক্রিয়াগুলো সম্পর্কে কিছু বলার নাই, তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গেছো জৈব যৌগের বিভিন্ন নামধারী বিক্রিয়া, আয়োডোফান বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, অফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এরকম নামধারী যে বিক্রিয়াগুলো আছে সেই নামধারী বিক্রিয়াগুলো সম্পর্কে কিচ্ছু বলতে হয় না। সো নামধারী বিক্রিয়াগুলো সবগুলা একবার করে রিভাইজ দেওয়া যাবে প্রত্যেকটা নামধারী বিক্রিয়া থেকে। ঠিক আছে, প্রত্যেকটা নামধারী বিক্রিয়া। এরপরে বিক্রিয়ার কৌশল, হ্যাঁ বিক্রিয়ার কৌশলের মধ্যে কি কি দেখবা, একদম বিক্রিয়ার কৌশল বলতে কি বুঝাইছি, আমি কি তোমাকে এখন হচ্ছে রেজোনেন্সের স্ট্রাকচার বলে সবকিছু প্র্যাকটিস করতে বলছি, মানে তোমাকে বিক্রিয়া লিখতে বলছি না। ওই যে পাশে দেখো লিখে দিছি যে কে কোন বিক্রিয়া দিবে, মানে কে কোন বিক্রিয়াটা দেয়। যেমন বেনজিন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু পড়ে যাবো যে অ্যালকেন কি বিক্রিয়া দেয়, অ্যালকিন কি বিক্রিয়া দেয়, অ্যালকোহল কি বিক্রিয়া দেয়, অ্যালকাইল হাইড কি বিক্রিয়া দেয়। ঠিক আছে, বের করা শর্টকাট আছে, ওগুলো দেখে তুমি পড়ে যাবো যে কে কোন বিক্রিয়া দিবে। এটা হচ্ছে আমাদের 125 এমসিকিউর ক্লাসে শুধুমাত্র করাই দিছি, এগুলো নিয়ে কোনো টেনশন নাই তোমার। সো কে কোন বিক্রিয়া দিবে এই জিনিসটা কিন্তু অবশ্যই একটু দেখা যাবে। ঠিক আছে, কে কোন বিক্রিয়া দিবে অবশ্যই টপিকটা একটু দেখে যাবা। এরপরে শনাক্ত এবং পার্থক্যকরণ নিয়েও বলতে হয় না, কারণ শনাক্ত এবং পার্থক্যকরণ এমন একটা টপিক, এজ এ টিচার তোমাকে যদি আমি কোশ্চেন করতে দিই, তুমি কিন্তু এই কোশ্চেন একটা দিবা যে বলতো যে 2,4-DNP দিয়ে কাকে শনাক্তকরণ করা হয়, বলতো আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে কোনটি শনাক্তকরণ করা যায়, কোনটাকে পার্থক্যকরণ করা যায়, অ্যালডিহাইড পার্থক্যকরণে কোনটা ব্যবহার করা হয়, অ্যালকোহল শনাক্তকরণ করা হয় কি দিয়ে, লুকাস বিকারক কোন কাজে লাগে। এই কোশ্চেন তুমি করবা না? অবশ্যই করবা। যারা জৈব যৌগ পড়ছো তারা কিন্তু এই কোশ্চেনগুলো খুব ভালো মতো রিলেট করতে পারতেছো এই বিষয়গুলো। সো তুমি এজ এ টিচার এখানে দাঁড়ালে তুমি এই কোশ্চেন করবা। ঠিক আছে, সো শনাক্ত এবং পার্থক্যকরণ। আর অ্যারোমেটিক যে পার্টটা আছে, যে ভাই অ্যারোমেটিক যৌগগুলোর মধ্যে কি পড়বো, এখন স্পেসিফিক্যালি সবগুলো তো আপনি সাজেশনে দিতে পারি না। সবগুলোর মধ্যে যে হেটারো অ্যারোমেটিক যৌগের কিছু উদাহরণ দেওয়া আছে তোমার বইতে, টোটাল 5টা উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো একটু দেখা যাও, মাঝে মধ্যে তোমার হচ্ছে ছবি দিয়ে বা তোমার অপশন দিয়ে বলতে পারে যে নিচের কোনটা হেটারো অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, এটা কোশ্চেন যে ফিউরান, পিরিডিন, পাইরোল, এই কোশ্চেনটা কিন্তু দেয় মাঝে মধ্যে। আর বেনজিন টপিকটা খুব ভালো মতো পড়ে যাবা, মানে বেনজিনের প্রস্তুতি থেকে শুরু করে বেনজিনের সবকিছু, বেনজিনের যে স্পেশাল বিক্রিয়া আছে, বেনজিনের প্রস্তুতি এবং অর্থ প্যারা মেটা নির্দেশক, এটাও তো বেনজিন রিলেটেড টপিক, এইটাও কিন্তু খুব ভালো মতো একটু দেখে যাও। ঠিক আছে, অর্থ প্যারা এবং মেটা নির্দেশক। আর লাস্ট ইয়ারের জারণ বিজারণ, যে কাকে জারণ করলে কি পাওয়া যায়, যেমন অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোনকে জারণ করলে অ্যাসিড, আবার বিজারণ করলে অ্যালডিহাইড কিটোন, আবার বিজারণ করলে অ্যালকোহল, অ্যালকোহলকে শক্তিশালী জারণ করলে অ্যাসিড, আবার অ্যাসিডকে শক্তিশালী বিজারণ করলে তোমার এটা কিটোনকে জারণ করা কঠিন বা বিজারণ করা কঠিন। এই টাইপের কনসেপ্টগুলো কিন্তু খুব ভালো মতো তোমাকে পড়ে যেতে হবে। কথা বুঝতে পারছো? সো এখানে জারণ বিজারণ টপিক বলতে বুঝাইছি যে তোমার অ্যাসিড, অ্যালকোহল এবং অ্যালডিহাইড কিটোনের যে জারণটা আছে সেইটা। পরিমাণগত রসায়নে আসো। আচ্ছা, জৈব যৌগের কি এবার আর কোনো টপিক নেই? আর কিছু টপিক আছে, যে তোমার ডিগ্রি, যে কোন কত ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্থিতিশীল,
ঠিক আছে, এই টপিক যে ছোট ছোট টপিকগুলো আছে, কোনটা কোনটা কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, কোনটা তোমার হচ্ছে নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, এরকম ছোট ছোট টপিকগুলো কিন্তু একটু দেখে যাবা। বাট বড় বড় টপিকগুলোর মধ্যে এই টপিকগুলো কিন্তু তুমি একটু ভালো মতো দেখে যাবা। ঠিক আছে, এই টপিকগুলো খুব ভালো মতো দেখে যাবা। এবারে পরিমাণগত রসায়ন, এখান থেকে খুব ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে। তুমি যদি লিস্ট করো তাহলে এটা 3 নম্বরে পড়বে, যোগাযোগের সব থেকে বেশি, তারপরে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তারপরে পরিমাণগত রসায়ন। এখানে জারণ বিজারণের যা আছে সব লাগবে, মানে জারণ বিজারণের থেকে কোশ্চেন সবকিছু আসছে। যে জারণ সংখ্যা নির্ণয়, এই টপিকটাতেও কোশ্চেন আসে, কোনটা জারক কোনটা বিজারক এই টাইপের কোশ্চেন আসে। এন্ড ম্যাথ তো আসে, যে তোমার ধরো 9.5 গ্রাম FeSO4 কে K2Cr2O7 দিয়ে জারিত করতে কি লাগবে, তখন আমরা যেভাবে ম্যাথ করি যে 1 মোল তোমার হচ্ছে K2Cr2O7 ইকুইভ্যালেন্স টু কি, K2Cr2O7 ইকুইভ্যালেন্স টু হচ্ছে 6 মোল FeSO4, এভাবে ম্যাথগুলো করি না। সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু দিবে, জারণ বিজারণ বিক্রিয়া থেকে দিতে পারে আর কি, ম্যাথ দিলে এখান থেকে দেয়। আর আরেকটা জায়গা থেকে ম্যাথ দেয়, এটা বলে ফেলি, সেটা হচ্ছে স্টয়কিওমেট্রি ম্যাথ। এইখানে তোমাকে বইয়ের মধ্যে যে কমন বিক্রিয়াগুলো আছে সেখান থেকে ম্যাথ দিবে, অথবা যদি কোনো একটা আনকমন বিক্রিয়া দেয় তাহলে বিক্রিয়াটা লিখে দিবে, যে ধরো হচ্ছে KClO3, এটা তোমার হচ্ছে ভেঙে গিয়ে কি তৈরি হয়, KCl প্লাস হচ্ছে অক্সিজেন। এবং এই টাইপের ম্যাথগুলো আসলে তোমরা জেনে করো, যে প্রথমে তুমি দেখবা বিক্রিয়াটা সমতাকিত করা আছে না, তারা যদি দিয়ে দেয় অথবা তুমি যদি দেখো, অবশ্যই ম্যাথ করার আগে ঠান্ডা মাথায় আগে দেখবা যে বিক্রিয়াটা সমতাকরণ করা আছে কিনা। নাহলে তোমরা অনেকেই ম্যাথ করো বাট বিক্রিয়া সমতাকরণ না করে দিয়ে আসো, তখন অ্যান্সার কিন্তু উল্টাপাল্টা আসে। এবং স্যাররা জানে যে সমতাকরণ করে না করলে কোন অ্যান্সার আসবে, সেটা অপশন দিয়ে রাখে, তুমি তো কারেক্ট ভাবে সেটা দিয়ে আসো। পরে বাসায় এসে প্রশ্ন মিলাও, যা ভাইয়া আমি তো অমুক জায়গার সাথে প্রশ্ন মিলাইছি, আমার তো 50 পাওয়ার কথা, আমি 30 পেলাম কেন, সেইগুলো করলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে ঘনমাত্রা। ঘনমাত্রার মধ্যে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে যে পার্সেন্ট W/V থেকে কিভাবে ঘনমাত্রায় যাব, বা ঘনমাত্রা থেকে পার্সেন্ট কেমনে বের করব, পার্সেন্ট থেকে ppm এ কেমনে যাব। অর্থাৎ এই তিনটার একটা একটা যে ইন্টার রিলেশনশিপ, সেটা তুমি একটু ভালো মতো দেখে যাবা, যে পার্সেন্ট থেকে ppm, পার্সেন্ট থেকে ঘনমাত্রা, ঘনমাত্রা থেকে পার্সেন্ট ppm দুইটাই। ঠিক আছে, ppm ppb, ppm বের করতে পারলে ppb ppt বের করা লাগে না, কারণ এগুলো হচ্ছে 1000 দিয়ে গুণ করলেই হয়ে যায়। সো এই তিনটা কিন্তু ইন্টার রিলেশনটা পড়তে হবে। আর এই চ্যাপ্টারে তুমি যদি পরিমাণগত রসায়নে আমাকে বলো যে ভাই আপনি তো বুয়েটে আছেন, আপনি কি এরকম টাইপের এই যে পরিমাণগত রসায়নের কোন টপিকটা আপনি সব থেকে বেশি দেখছেন এই পর্যন্ত, এই যে গত 1 থেকে 1.5 বছর ধরে আপনি বুয়েটে পড়তেছেন, তাহলে আপনি কোন টপিকটা ম্যাথ সব থেকে বেশি করছেন? আমি সব থেকে বেশি কেমিস্ট্রি ম্যাথ করছি এইটা, W/SMV/1000। এই যে W/SMV/1000 এর মধ্যে কি আছে ভাই? এর মধ্যে খুবই ভালো একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে তুমি ভর, তারপর হচ্ছে ঘনমাত্রা, আয়তন এবং আণবিক ভরের মাঝখানে একটা সম্পর্ক পাও। অর্থাৎ যে কোনো তিনটা দিয়ে তোমাকে আরেকটা জিনিস বের করতে দিবে। সো এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে W/SMV/1000 এর ম্যাথ। এবং তুমি যদি পরিমাণগত রসায়নের ম্যাথের একটা লিস্ট করো, তাহলে তুমি দেখবা যে তোমার ওভারঅল অ্যাডমিশনের ইতিহাসে তোমার এটা থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে ম্যাথ আসছে, W/SMV/1000। সো ম্যাথের জায়গায় কিন্তু পরিমাণগত রসায়নের তিনটা আসতে পারে, জারণ বিজারণ দিয়ে ম্যাথ আসতে পারে, স্টয়কিওমেট্রি দিয়ে বিক্রিয়ার ম্যাথ আসতে পারে, এবং আরেকটা থেকে ম্যাথ আসতে পারে যে ঘনমাত্রার যে টপিকগুলো আছে W/SMV/1000 এইটা এবং হচ্ছে ওইটা। আর কিছু টপিক জারণ বিজারণ এই পরিমাণগত রসায়নে নাই আছে, যেমন দ্রবণ লঘুকরণের সূত্র আছে V1S1 = V2S2। এগুলা এতই কমন যেগুলো এখন সবাই পারে, যে V1S1 = V2S2, কতটুকু পানি যোগ করতে হবে, অথবা সেমিমোলার দ্রবণ এত ml কে ডেসিমোলার দ্রবণে পরিণত করছি, তোমার আয়তন কত অথবা কতটুকু পানি যোগ করা লাগবে, তোমরা সবাই জানো দ্রবণ লঘুকরণের যে ফর্মুলাটা সেইটা। আচ্ছা, লাস্ট আসে তড়িৎ রসায়ন। এখান থেকে ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে। তুমি ডিউ, তারপরে হচ্ছে যদি যেও, এসব জায়গায় দেখো এইখানের তুলনায় রাজশাহীতে তড়িৎ রসায়নকে আবার ভালো রকমের গুরুত্ব দেয়। সেই তার মধ্যে সব থেকে বেশি কোশ্চেন আসে ই সেলের যে ম্যাথগুলো আছে, ই সেল এন্ড ই সেলের জারণ বিজারণ টপিকটা থেকেও ভালো রকমের কোশ্চেন আসে, যে তোমার ক্যাথোডে কোনটা জারিত হবে, কোনটা বিজারিত হবে, কার জারণ হয়েছে, কার বিজারণ হয়েছে, এই টাইপের এত মোলকে জারণ করলে তোমার হচ্ছে কত ফ্যারাড বিদ্যুৎ তৈরি হবে। আর ই সেলের ম্যাথ তো বললাম, এই যে ই সেলের ম্যাথগুলো তোমাকে ভালো মতো দেখা যাইতে হবে। ই সেলের মান গ্রেটার দেন হলে কি হবে, লেস দেন হলে কখন স্বতঃস্ফূর্ত, কখন স্বতঃস্ফূর্ত না, কখন পাত্রে রাখা যাবে, কখন পাত্রে রাখা যাবে না, এই টাইপের কনসেপ্টগুলো। কোনটা আগে চার্জ মুক্ত হবে, কোনটা আগে চার্জ যুক্ত হবে, ঠিক আছে, কোনটা আগে তোমার হচ্ছে অ্যানোডে যাবে, কোনটা ক্যাথোডে যাবে, এই টপিকগুলো একটু ভালো মতো দেখে দেবো। অর্থাৎ শুরুর দিকে যে বেসিক জিনিসগুলা এটা ভালো মতো দেখবা। আর ফ্যারাডের সূত্র তোমরা জানো, একটাই সূত্র আছে, যে কি, যে W = Z রাইট, ডাইরেক্ট তোমার হচ্ছে সূত্র দিয়ে সব ডেটা দিয়ে ম্যাথ করতে দিবে, এতটুকুই। আর লাস্টে যে পার্টগুলো আছে ওগুলা থেকে কোশ্চেন খুব একটা বেশি আসে না, যে ব্যাটারি, তারপরে তোমার সেল, হাইড্রোজেন ফুয়েল সেল, এগুলো থেকে কোশ্চেন খুব একটা বেশি আসে না। সো তুমি দেখো এখানে যে টপিকগুলা ভাইয়া এতক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছি তোমার সাথে, এখানের একটা টপিক কি এমন আছে যেটা তুমি জীবনেও দেখো নাই? সবগুলাই কমন টপিক লিখছি, সবগুলাই কমন টপিক লিখছি, এইগুলো জায়গা থেকে কোশ্চেন আসবে। বাট তাও তো সবাই চান্স পাবে না, কেন? কারণ সবাই তো তোমার এগুলা খুব ভালো মতো পড়া যায় নাই, এবং সবাই খুব ভালো মতো পরীক্ষা হলে অ্যান্সারটাও করতে পারবে না।
সো তোমার কাছে এখনো সময় আছে, 4 দিন সময়, মানে তুমি যদি 10 ঘন্টা করেও পড়ো 40 ঘন্টা সময় তোমার কাছে আছে। তো সেখানে তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার, এখানে কেমিস্ট্রি 8টা চ্যাপ্টার আছে, তুমি যদি হচ্ছে জৈব যৌগের 4 ঘন্টা ধরলা, জৈব যৌগের সব মিলে 4 ঘন্টা তুমি ধরলা, কর্মমুখী রসায়নে তুমি ধরো আগে কখনোই পড়ো নাই, তাহলে তোমাকে যে 1 ঘন্টা সময় এখানে দিতে বলছি, 5 ঘন্টা। আর বাকি চ্যাপ্টারগুলো যেগুলো আছে এগুলো পড়তে জৈব যৌগ যদি 4 ঘন্টা সময় লাগে, তাহলে গুণগত রসায়ন পড়তে তোমার সর্বোচ্চ কতক্ষণ সময় লাগা উচিত? এখন তুমি বলো সেই যে গত 4 মাস ধরে তুমি যে একই জিনিস পড়াশোনা করতেছো, তোমার এখন কতক্ষণ সময় লাগা উচিত? ঠিক আছে, আমি তো বলবো যে সর্বোচ্চ তোমার হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু রিভাইজ দেওয়া উচিত। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার রিভাইজ দেওয়া উচিত। সো এই ছিল হচ্ছে কেমিস্ট্রি যে সাজেশন ক্লাস রাজশাহী ইউনিভার্সিটির জন্য। তোমাদের জন্য ভাইয়ার কেমিস্ট্রির বিগত 3 বছরের কোশ্চেন ব্যাংক সলভটাও আনবো, আর দ্রুত আগে সাজেশন ক্লাসটা দিয়ে নিলাম, কারণ তোমরা অনেকেই রিভিশন কিন্তু দিচ্ছ, লাস্ট মোমেন্ট রিভিশন। সো তার জন্য সাজেশন ক্লাসটা আগে দিলাম, এবং কেমিস্ট্রি 3 বছরের কোশ্চেন ব্যাংক সলভ সিরিজটা আসবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।